শোন, আজকে আমাদের ম্যানেজমেন্টের ফার্স্ট ক্লাস। এবার স্যার, এই পেপারটা কি কেমন সোজা কেমন ব্যাপার আছে সেটা নিয়ে আমরা আগে ডিসকাশন করি। এই পেপারটা ইন্টারেস্টিং কেন হয়? দেখ, যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের স্যাররা ম্যানেজমেন্ট কীভাবে পড়াতো জানিস? বইটা নিয়ে আসবে, দাগিয়ে দিলাম, বুঝলি তো, এগুলো পড়ে নিও। মানে টাকা নিত, অ্যাকাউন্টস বোর্ড অ্যাকাউন্টেন্সি বলছে টাকা নিচ্ছে, কিন্তু ম্যানেজমেন্টে দাগিয়ে দিত টাকা নিচ্ছে, কিন্তু ওই দাগিয়ে দেওয়াটাই হচ্ছে পড়া। তো কোনো সমস্যা হলে পড়ে বলবে, যে কোনো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবে, বলে দেবো। আমি বললাম ঠিক আছে। এবার আমরা কোনো ডাউট হলে জিজ্ঞাসা করতাম, স্যাররা একটু বুঝিয়ে দিত। বাট আমি যখন এই চত্বরে পড়ানো শুরু করি, আমি মনে করি যে এই চ্যাপ্টারটা আমাদের একটু ডিপলি নলেজ থাকা দরকার। কারণ একবার যদি চ্যাপ্টারের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায়, তো চ্যাপ্টারটাকে নিয়ে আমরা দাঁড়াতে পারি না, মার্কসও গেইন করতে পারি না। আর আজকে যে কোশ্চেনের প্যাটার্ন করে, খুঁটি 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 করে, ঠিক আছে? দেখ, অ্যাটলিস্ট দুটো বই আমাদের করতেই হবে খুঁটিয়ে পড়ার জন্য। দেন আমরা 40 আউট অফ 40 কমন পাবো। এবার আমাদের এমসিকিউতে যদি প্রত্যেক দিনের ক্লাস, মানে ধর আজকে যা পড়াবো ওটা পুরো জিসটা পড়লি, যেমনভাবে আমি এমসিকিউ, শুধু তো এমসিকিউ আসে না, কেস স্টাডি আছে ওর মধ্যে, অ্যাসেট অ্যান্ড রিজন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে, ঠিক আছে? এমসিকিউগুলো ওগুলো করবি, ঠিকঠাক যদি করিস, অ্যাটলিস্ট 40-এ 38-39 উঠেই যায়, আমি দেখেছি। এবার স্যার, বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এমন কনসেপ্ট যেটা হচ্ছে অন্য অন্য চ্যাপ্টারেও আমাদের এগুলো থাকবে, মানে কি এমন একটা কনসেপ্ট যে আমাদের অল টাইম থাকবে। আর খুব ডিটেলিংয়ে কনসেপ্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এবং মাথায় রাখবি, আমাদের যে টোটাল সিস্টেম থাকে, অ্যাকাউন্টেন্সি কী করে অ্যাকাউন্টস করব, ম্যানেজমেন্ট কেন করব তার অ্যান্সার দেয়, ট্যাক্স গভর্নমেন্ট কমপ্লায়েন্স ই করে, কস্ট ম্যানেজমেন্ট ডিসিশন নিতে হেল্প করে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা গুণ আছে। যখন দেখবি আমি ট্যাক্স পড়াই, আমি খুব ধীরে সুস্থে পড়াই, বুঝলি? যখন আমি অ্যাকাউন্টস পড়াই, রিপিটেশনে পড়াই। আর যখন বিএসটিডি পড়াবো, খুব স্থিতিশীলভাবে পড়াবো। বলি স্যার কেন? প্রত্যেকটা চ্যাপ্টার পড়ারও এক একটা টেকনিক আছে। যেমন বলে না, সমস্ত দেবতা সব ফুলে সন্তুষ্ট নয়, ঠিক তো? সবাইকে সব ফুল নেয় সমস্ত দেবতা। তো এই সাবজেক্টটা পড়ার একটা টেকনিক আছে, সেটা তোরা নিজেদের ক্যারেক্টারের মধ্যে ইমপ্লিমেন্ট করবি, তখন দেখবি চ্যাপ্টারটা ভালো লাগবে। যদি ক্যারেক্টারের মধ্যে ইমপ্লিমেন্ট না করতে পারিস চ্যাপ্টারটাকে নিয়ে, চ্যাপ্টারটা ভালো লাগবে না। তো আমাদের প্রশ্ন উঠেছে, আচ্ছা এখানে ইংলিশে কজন পড়ছো, বাংলায় কজন পড়ছো বলো? ইংলিশ কজন? দুজন ইংলিশে নিয়ে পড়বি, আর বাংলা বাকি। আচ্ছা শোন, তোদের কি হয়, তোদের এমসিকিউ আসে, ঠিক আছে তো? এমসিকিউ ইংলিশে দেবে আর বাংলায় দেবে, এরকমই দেবে। কিছু স্কুল, যেমন সত্যি স্কুল থেকে শুরু করে অন্যান্য কিছু স্কুল আছে, তারা অনেক সময় ইংলিশে করে দেয়, কিন্তু ওরা কি করে, কোশ্চেনটা করে কিছু কিছু টার্ম ইংলিশ ইউজ করে দেয়, কোনো সমস্যা একটু হয় না। বুঝে গেছো? তো সবসময় মাথায় রাখবে যে তোমাদের প্রত্যেকটা জিনিস এমনভাবে শিখতে হবে যে খুব ডিটেলিংয়ে কাজ করছো। তো আমি যা লেখাবো সেইভাবেই লিখবি, তাহলেই তোরা বেঙ্গলি নিয়ে পড়িস, আদারওয়াইজ ইংলিশ নিয়ে পড়িস, হবে। এটা কোনো রাট্টা মারার নোট নেই, মানে আমি একটা 2 পৃষ্ঠা নোট লেখাবো না, এরকম কোনো ব্যাপার নেই এই সাবজেক্টে। এই সাবজেক্ট পুরো জিস্ট ডিটেলিং করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, আমি তোমাদের একটা কনসেপ্ট শিট বানাবো। কনসেপ্ট শিট কি? একটা আর্ট পেপার, ঠিক আছে? আমি যখনই 2 থেকে 3টে চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে, আমি আর্ট পেপারের মধ্যে একটা জিস্ট লিখিয়ে দেবো, ঠিক আছে? আর্ট পেপারটা কমপ্লিট করবি। আর্ট পেপারটা কী করবি, দরজার পিছনে বা দেয়ালে যে কোনো একটা জায়গায় লাগাবি। রোজ ঘুম থেকে উঠে 15 মিনিট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবি। ধর আমাদের 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারে জিস্ট করে দিলাম, 5টা চ্যাপ্টার দেখবো, তাহলে আমাদের কী হবে, পুরো সিলেবাসটা আমাদের মাথায় থাকবে। আর আর্ট পেপার পুরো 75% সিলেবাস কভার করে দেয়, বুঝে গেছিস? আমাদের একটা পড়ার টেকনিক, মানে আমি এইভাবে পড়াশোনা করতাম। তো আমাদের 1 নম্বর কনসেপ্টে আসবে যে প্রতিষ্ঠান। লেখো, যাকে ইংলিশে বলে সেক্টর। অবশ্যই স্যার, আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়েই কথা বলবো, আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো না। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটো ক্যাটাগরি হয়। একটা হচ্ছে মুনাফাভোগী, একটা হচ্ছে অমুনাফাভোগী। যেটা মুনাফাভোগী আছে তাকে ইংলিশে বলে
প্রফিট ওরিয়েন্টেড, একটা অমুনাফাকে বলা হয় নন প্রফিট ওরিয়েন্টেড। ক্লিয়ার? স্যার প্রফিট ওরিয়েন্টেড নন প্রফিট ওরিয়েন্টেড ব্যাপারটা কি? আগে আমরা নন প্রফিট যদি বুঝে যাই তাহলে আমরা প্রফিট ওরিয়েন্টেডটাকেও বুঝে যাব। ঠিক আছে, সাথে এগোবে আমার। খুব রিল্যাক্সে ঠান্ডা মাথা আস্তে আস্তে করো, একদম জিস যা করাবো একদম মাথা ঢুকে যাবে। ঠিক আছে, ঠিক আছে। স্যার প্রফিট ওরিয়েন্টেড আর নন প্রফিট ওরিয়েন্টেড ব্যাপারটা কি? স্যার কেউ ব্যবসা করতে এসছে বলছে আমি প্রফিট করব না, তাকে বলা হয় নন প্রফিট ওরিয়েন্টেড। স্যার কেউ ব্যবসা করতে এসে বলে যে প্রফিট করব না, হ্যাঁ আছে। ব্যবসা করতে এসছে, সে টাকা কামানোর উদ্দেশ্যে, মুনাফা অর্জন করার উদ্দেশ্যে ব্যবসাই করে না, এরকম আছে। তার কোনো প্রফিটের দরকারই নেই, সে সমাজ সেবার কাজে এসছে, সমাজে উন্নতির সাথে এসছে, সমাজকে গঠন করবে বলে এসছে, তৈরি করবে বলে এসছে, সমাজকে সেই জায়গায় পৌঁছাবে বলে এসছে, তার মানসিকতা সেটাই আলাদা। এটাকে বলা হয় অমুনাফাভাবী। সেরকম কোনো এক্সাম্পল জানো? বল। নেই, জানিস কিন্তু সবাই। এনি আইডিয়া যারা প্রফিট করতে চায় না? সবাই জানিস। স্যার যে কোনো ক্লাব, স্যার স্কুল, হসপিটাল, আমাদের পানিহাটি হসপিটাল, এইগুলো কি প্রফিট করতে এসছে? চন্দ্রচূড়ি স্কুল, এইচবি গার্লস, সোদপুর হাই স্কুল, এরা কি প্রফিট করার জন্য স্কুল খুলেছে? এরা কি করতে খুলেছে? ওদের পড়াবে তো, ওদের প্রফিট করার কোনো উদ্দেশ্য কি? দেয় একটা টাকা নেয় অ্যাডমিশন ফিস, ওরা দরকার আছে বলে তাই নেয়, কিন্তু আদেও কি ওরা মুনাফা করার জন্য এসছে? আমার একটা কথা বল। হ্যাঁ, ধর একটা মন্দির বা ইস্কনের মন্দির, ওরা কি প্রফিট করার জন্য কি মন্দির খুলেছে? ওদের ইন্টেনশন কি? কেউ ধর্ম নিয়ে ভাবছে, কেউ সমাজ নিয়ে ভাবছে। একটা চ্যারিটেবল ট্রাস্ট, অনেক দেখবি আমাদের সোদপুর স্টেশনে প্রতি বিকালে অনেক লোকদের খাওয়ায়, একটা ট্রাস্ট আছে। এই ট্রাস্টটা কি, এরা কি প্রফিট করছে, মানে খাওয়ার দিকে টাকা নিচ্ছে? এটা কি রেস্টুরেন্ট? না। এরা কেন তৈরি হয়েছে? এরা তৈরি হয়েছে সমাজের মধ্যে প্রফিট ছাড়া অন্য কাজ করবো বলে। তোরা যে তোদের পাড়ায় একটা করে ক্লাব আছে, ক্লাব কি প্রফিট করবে বলে এসছে? না। তারা কেন এসছে? তারা এসছে এই কারণে, ভালো করে বুঝতে হবে, তারা এসছে এই কারণে যে স্যার আমার, ভালো করে বুঝতে হবে, যে আমাদের পাড়ায় যদি কোনো প্রবলেম হয়, পাড়ায় একটা টুর্নামেন্ট হলো, পাড়ায় অমুক হলো, সেখানে আমরা একসাথে থাকবো। হ্যাঁ, ওরা কিছু কিছু টাকা নেয়, কিন্তু প্রফিট কি করে? টাকা আসে, কেউ ডোনেশন দিল, কেউ গ্রান্ট দিল, কেউ সাবস্ক্রিপশন মানে চাঁদা দিল, সেটাই তোদের পাড়া একটা, তোরা বন্ধুরা কয়েকজন মিলে বলে এবার আমরা সরস্বতী পুজো করবো, এবার আমাদের উপর বিদ্যা ভর করেছে, তোরা সরস্বতী পুজো করবি, রেডি হলি। যেমন আমাদের বন্ধুরা কি করেছিল, কালী মার পুজো করবে, চল একটা ফান্ড বানাই, 1,500 টাকা করে সবাই দেবো। প্রথম বছর 1,500 টাকা করে দিয়ে পুজো করেছিল, পরের বার হচ্ছে প্রতি মাসে ফান্ড তৈরি করেছিল, বুঝতে পেরেছিস? প্রতি মাসে 200 টাকা করে আমরা দেবো, বছরের শেষে আমরা পুজো করবো, এই বড়। তারপরে খিচুড়ি অমুক কুরকুরি, এখন তো আরও বড় সড়ো করে সব করছে। আমার কিছু স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট মুরাগাছার দিকে, ওরা একটা বড় কালী পুজো করেছে। কালী পুজোর বাজেট কত? 50,000 টাকা। আমি বলি কি 50,000 টাকা? বলে কি করে? সব ডোনেশন এনেছি। কি করে? কারোর বাবা এই ব্যবসায়, কারোর বাবা ওই ব্যবসায়, সবাই বলছে আমরা এই হেল্প করবো, কী লাগবে বল। কেউ বলছে খাওয়াবে, আচ্ছা এই টাকা চলে যা। কেউ বলছে ঠাকুরটা দিও, এই দিয়ে দিল। কোনো দাদা, ঠিক আছে তো, মানে সিনিয়র দাদা, তো বিয়ে শাদী করেছে, দাদা তুই তো বিয়ে করেছিস, আমাদের তো খাওয়াসনি, বলে হ্যাঁ এই তো ডেকে খাইছিলাম বিয়ে করতে, তুই কী খাচ্ছিলিস? বলে আমাদের ঠাকুরটা দে, হয়ে গেল। ভালোবাসা ভাইয়েরা বলছে দিয়ে দিলাম। তো এরকম অনেক ব্যাপার আছে। তো সবাই দিয়ে কাজটা করলো। তো এরা কি প্রফিট করার জন্য পুজো করেছে? একটু আনন্দ করব, একটা পুজো করলাম, একটা মানসিকতা স্টেবিলাইজড হলো, আমাদের কাজ করলাম। তো নন প্রফিট অর্গানাইজেশন কাকে বলা হয়? যে প্রফিট করার উদ্দেশ্যে ব্যবসা কোনো কাজই করে না, তার কাজটাই হচ্ছে, তার ইন্টেনশনটাই হচ্ছে এই টুকবি না, এক্সট্রা আমি বলবো তারপর টুকবি। হ্যাঁ হ্যাঁ। এবার নন প্রফিট, নন প্রফিটের ব্যাপারটা তাহলে কি হলো, যে প্রফিট করবে বলে আসবে না, তাই তো? আচ্ছা,
যে পেজটা লিখছে সেই পেজটা ছেড়ে দে, এর মধ্যে আরও লেখা হবে। নেক্সট পেজে যা, নেক্সট পেজে সেকেন্ড পেজটা লিখবো। সেকেন্ড পেজে লেখো 1 নম্বর, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, লিখতে পারো। আমাদের এমসিকিউ আসবে, তো এমসিকিউ যেহেতু আসবে কোনো সমস্যা হবে না, এইগুলো হচ্ছে কাঁচা বাংলায় লিখলে, কারণ আমাদের কোনো ডেফিনেশন জিজ্ঞাসা করবে না, যে যে ডেফিনেশনগুলো জিজ্ঞাসা করবো সেটা আমি বলে দেবো, ঠিক আছে। লেখো আগে, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফা করার উদ্দেশ্যে, যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফা করার উদ্দেশ্যে গঠিত হয় না, গঠিত হয় না, ঠিক আছে, যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফা করার উদ্দেশ্যে গঠিত হয় না, অর্থাৎ তাদের উদ্দেশ্যই থাকে সমাজের কল্যাণ সাধন করা, তাদের উদ্দেশ্যই থাকে সমাজের কল্যাণ সাধন করা, তাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলে। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দিয়ে লেখো, হসপিটাল, স্কুল, কলেজ, হসপিটাল, স্কুল, এগুলো ইংলিশে লিখবি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হসপিটাল, স্কুল, কলেজ, ক্লাব প্রভৃতি। তাহলে স্যার মুনাফাভোগী কি? এর পুরো উল্টো না? মুনাফাভোগী কি চায়? যে আমি প্রফিট করব, আমার ইচ্ছা আছে কি আমি প্রফিট করতে চাই, ঠিক তো? তা মুনাফাভোগীর ব্যাপারটা হচ্ছে আমি ব্যবসা করতে এসেছি মুনাফা করবো বলে, আমি অত কিছু জানি না, আমি সমাজে কল্যাণ সাধন অবশ্যই করব, সমাজে ক্ষতি করব না, কিন্তু আমি প্রফিট করব, আমার মেন উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা, ঠিক? তাই 3 নম্বরে লেখো মুনাফাভোগী প্রতিষ্ঠান। যে ধরনের প্রতিষ্ঠান যে ধরনের প্রতিষ্ঠান শুধুমাত্র মুনাফা অর্জন করার উদ্দেশ্যে, মুনাফা অর্জন করার উদ্দেশ্যে গঠিত হয়, তাকে মুনাফাভোগী প্রতিষ্ঠান বলে, তাকে মুনাফাভোগী প্রতিষ্ঠান বলে, ঠিক আছে। যেমন ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, যেমন ইন্ডিয়ান রেলওয়ে লিখেছি তো, টাটা, ঠিক আছে, হন্ডা বা হিরো, এরা যত রকম প্রফিট করার উদ্দেশ্যে তৈরি হয়েছে তারা। এবার স্যার এই যে জায়গাটা, আমি যে প্রতিষ্ঠানের কথা বলছি এটা কি সব ব্যক্তিগত মালিকানার কথা বলছি, আমি কিন্তু সরকারি মালিকানার কোনো কথা বলছি না। সরকারের একটা চ্যাপ্টার আছে, এখানে সরকারের ভাগ বলবে, আমি শুধু এখানে কার কথা বলছি, আমরা যে ব্যবসা করব, মানে আমরা লোকেরা যারা ব্যবসা করি সেই ব্যবসার কথা বলছি, কিন্তু সরকারি জায়গাটা আসবো না, কিন্তু সরকার আবার 3টে ভাগ আছে, ওটা একটা আলাদা গোটা চ্যাপ্টারই আছে আমাদের, আমরা জাস্ট আমাদের জায়গাটার কথা বলছি, যে আমরা যদি ব্যবসা করি আমরা কি কি করতে পারি। এই মুনাফাভোগীকে আবার 3টে সেক্টরে ভাগ করা হয়, যারা মুনাফা করে এটা 3টে ক্যাটাগরি বিজনেস হয়।
এক, মালিকি প্রতিষ্ঠান অংশীদারি প্রতিষ্ঠান কোম্পানি। আচ্ছা কোম্পানি মানে ঠিক লিখেছি না হচ্ছে মানে না দিয়ে কি হবে কি হবে? হ্যাঁ কি বাবা কি নতুন করে বানাবি নাকি? এটাকে বলা হয় সোল প্রপাইটরশিপ। এটাকে বলা হয় পার্টনারশিপ। এটাকে বলা হয় কোম্পানি। একটা হচ্ছে সোল প্রপাইটরশিপ, অংশীদারি প্রতিষ্ঠান পার্টনারশিপ। ঠিক আছে, হেভি ইন্টারেস্টিং জিনিস। পিআরও পিআরআই টিওআর এসএইচআইপি, সোল প্রপাইটরশিপ। সোল বলছি নাম তো কিরকম মনে হয়, প্রপাইটরশিপ। আচ্ছা ঠিক গুড। শোন, এক মালিকি প্রতিষ্ঠান কথার অর্থ যে বিজনেসে একজন মাত্র মালিক থাকে। স্যার যে বিজনেসে একজন মাত্র মালিক থাকে তাকে কি বলা হয়? এবার স্যার আমি বলি যদি পাশে যে মুদি দোকান আছে সেটা কি একজন মালিক? তো আমার ব্যবসা কজন মালিক? তাহলে এটা কি সোল প্রপাইটরশিপ। যে বিজনেসে একজন মালিক থাকে তাকে বলা হয় সোল প্রপাইটরশিপ। আর যার জন্য কোনো বাধা নিষেধ নেই, যে কোনো কেউ ব্যবসা করতে পারে। বুঝেছিস? এবার তোর নাম হচ্ছে রোহান, তোর নাম কি? তোর নাম কি? অভিক। তো মনীষ রোহান অভিক তিন বাদর মিলে বললো স্যার আমরা একটা ব্যবসা করব। ভালো করে বোঝ, আমরা কি করব? বিজনেস করব। বিজনেস শুরুও করলো, সে ডুববে না বাজবে সেটা পরের কথা, শুরু করলো। তো এটাকে কি বলবো? পার্টনারশিপ। বন্ধুরা পার্টনারশিপ। কিন্তু স্যার কোম্পানির ক্ষেত্রে কি ব্যাপার আছে? কোম্পানিও একই জিনিস, কোম্পানিও পার্টনারশিপই হয়। ভালো করে বোঝ, কোম্পানিও মানে পার্টনারশিপের মতোই, কিন্তু একটা বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? আইনের ডিফারেন্স। স্যার বুঝলাম না, একটু ঠান্ডা মাথায় বোঝাও আমাদের। বোঝাচ্ছি। পরের পেজ, কত নম্বর পয়েন্ট হয়েছে আমাদের? হ্যাঁ 4 নম্বর হবে তো? শোন, 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর হবে তো? ওকে। আইটেম বিষয়, ঠিক আছে। সোল প্রপাইটরশিপ পার্টনারশিপ কোম্পানি। এক মালিকি প্রতিষ্ঠান অংশীদারি কারবার কোম্পানি। সিম্পল জিনিস দেখ। এবার আমরা ডিফারেন্সে বুঝবো জিনিসটা কি আছে। একদম সাজিয়ে নাও সুন্দর করে। এইগুলো জিনিসটা এইগুলোই পড়তে হবে।
মানে বইয়ের ওই থরো অত কিছু মুখস্থ করার থেকে আমি যেটা জিস্ট করবো সেটাই পড়বি, আর ওখান থেকে এমসিকিউ হবে। আমি যেইভাবে জিনিসটা তোকে ধরে ধরে সাজিয়ে দেবো, এটাই পড়বি। আর মাথা রাখবি আজকে যেটা পড়লি এটা পরের দিনই পড়া ধরবো, প্রতিদিন একদম পড়ে ঢুকবি। কিন্তু আমি 5 মিনিট টাইম দেবো পড়া দেখার জন্য। রোজকার পড়া রোজ দিবি, আর যখন ইনস্টলমেন্ট পড়তে থাকবি পড়া দিয়ে থাকবি, অটোমেটিক দেখবি তো পড়া হয়ে গেছে। আবার এই মাসের শেষে আমি পরীক্ষা নেবো, আর যখন পরীক্ষা নেবো এটার উপর পরীক্ষা দিলে হয়ে গেল। আবার পরের মাস হবে, যেটা হবে সেটা হচ্ছে এইটা ওইটা সব মিলিয়ে পরীক্ষা হবে। করতে করতে যখন সিলেবাস ওদের শেষ হবে তখন দুটো এক্সাম নেবো, পুরো ফুল সিলেবাসের, বুঝেছিস? অটোমেটিক দেখবি আমাদের সঙ্গে যেতে যেতে পরীক্ষা হয়ে যায়। আমি বলে দেবো সব, ক্লাস শেষ করি। প্রথম কথা, এই তিনটে সেগমেন্টের বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? অ্যাক্ট, আইন। অ্যাক্ট মানে আইনে। ও স্যার বুঝলাম না, ভালো করে বোঝ। যদি আমি আজকে ব্যবসা খুলতে যাই আমার ট্রেড লাইসেন্স লাগবে, কোনো আইন লাগবে না। লাগে? কোনো স্পেসিফিক আইন আছে আমার জন্য যেটা মেনে চলতে হবে? কিছু নাই। তাহলে কোনো আইন লাগবে না, এর ক্ষেত্রে লাগবে। এর ক্ষেত্রে স্পেসিফিক দুটো আইন আছে। একটা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, আর লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট 2008। পরীক্ষা প্রচুর কোশ্চেনটা এসছে, ভালো করে শোনো কত সালে এসছে। 1932 সালে এই অ্যাক্টটা তৈরি হয়েছিল, এটা 2008 সালে তৈরি হয়েছিল। তো এই দুটো অ্যাক্টের মধ্যে যে কোনো একটা অ্যাক্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, এবং যে যে অ্যাক্টে রেজিস্ট্রেশন করবে তাকে তার কথা শুনে চলতে হবে। যা লেখা আছে এই অ্যাক্টের মধ্যে তাই চলতে হবে। আমি কি বুঝতে পারছি? তোমরা জানো অ্যাক্ট মানে কি, ল মানে কি, তোমাদের বুঝিয়েছি আমি। তো আমার ফান্ডামেন্টাল ব্যাপারটাই হচ্ছে এটা স্যার, আমি যদি পার্টনারশিপ বিজনেস করতে যাই আমাকে এই রুলটা মানতেই হবে। কেন? আমি একা বিজনেস করবো, কোনো ক্যাচাল নেই, ওরা তিনজন বিজনেস করবে। ক্যাচাল হতে পারে, খুন খামারি হতে পারে, মারপিট হতে পারে, মেরে দিয়ে টাকা চলে যেতে পারে, লোন নিয়ে দেউলিয়া ঘোষিত করে দিতে পারে, অনেক ব্যাপার আছে। ওর জন্য স্পেসিফিক্যালি অ্যাক্ট তৈরি করা হয়েছে, না এই অ্যাক্ট আন্ডারে চলবে তুমি। আর কোম্পানির ক্ষেত্রে কোম্পানিস অ্যাক্ট 2013 মেনে চলতে হবে। ভালো করে শোনো। তাহলে স্যার বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? স্যার আমি একা বিজনেস করব, কোনো অ্যাক্ট লাগে না। পার্টনারশিপ বিজনেস করব, স্পেসিফিক অ্যাক্ট আছে। কোম্পানি করব, কোম্পানি স্পেশাল অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমাকে চলতে হবে। এই অ্যাক্টে যা বলা শুনতে হবে, তাই এটা ডিফারেন্স। এছাড়া মেন ডিফারেন্সই এটাকে বলা হয়। লিখে বলো। লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট, ঠিক আছে? কোম্পানিজ লিমিটেড, লিমিটেড কোনটা মানে? এনআইএস, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট। এটা এল আছে ভাই, এটা এম। আমার না এত বেজ্জতি করিস না তোরা, তোরা না বহুত বেজ্জতি করিস। লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট, আর এটা হচ্ছে কোম্পানিস অ্যাক্ট, ঠিক আছে? ও স্যার হয়ে গেছে, ঢোকা একটু তাড়াতাড়ি ঢোক না, অনেক কিছু শিখবো, ভালো লাগছে না, তাড়াতাড়ি দেখ। হ্যাঁ, ওনার মানে মালিক। বল, আমার ব্যবসায় কয়জন মালিক আছে? গুড। পার্টনারশিপের মালিক কতজন হয় জানিস? হুম হুম, একের বেশি, একের একজন তো হবে না, তাহলে পার্টনার কি করে হলো? কিন্তু ব্যাপার আছে, পার্টনারশিপ দুটো ক্যাটাগরি বিজনেস হয়। কেউ ব্যাংকিং বিজনেস করে, কেউ নন ব্যাংকিং বিজনেস করে। শোনো, বুঝলাম না স্যার। ধর তিনজনে মিলে বুঝলাম আমরা একটা ব্যাংক তৈরি করবো, যেমন আমাদের এসবিআই ব্যাংক হয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় না, বন্ধন ব্যাংক, যেমন বলে তিনজনে আমরা ব্যাংক তৈরি করবো, ওটা ব্যাংকিং বিজনেস। আর নন ব্যাংকিং মানে ব্যাংকের ছাড়া অন্য কিছু, ও শাকসবজিরও ব্যবসা করতে পারে,
চালের ব্যবসা করতে পারে, ডালের ব্যবসা করতে পারে, মোবাইলের ব্যবসা করতে পারে, স্কুটারের ব্যবসা করতে পারে, যে কোনো কিছু ব্যবসা করতে পারে। হ্যাঁ, সব কিছু। ব্যাংক হবে না। একটা কেন ব্যাংক একটু ডেঞ্জারাস ব্যাপার আছে। তুই ভাব, ব্যাংক হচ্ছে টাকা দিয়ে কারবার করছে না। আর ব্যাংক ছাড়া যদি ব্যাংকিং বিজনেসে মিনিমাম 2, ম্যাক্সিমাম 10, আর নন ব্যাংকিং মিনিমাম 2, ম্যাক্সিমাম 20। বুঝেছি? তাহলে স্যার, যে আমাদের মতন ব্যবসায় একজন মালিক, পার্টনারশিপ ব্যবসা কি হবে, যদি সে ব্যাংকের ব্যবসা খোলে তাহলে মিনিমাম 2জন পার্টনার হতে হবে, ম্যাক্সিমাম 10জন। আর নন ব্যাংকিংয়ে মিনিমাম 2জন, ম্যাক্সিমাম 20জন। মাথায় থাকবে, 20জনের বেশি হবে না, 20জনের বেশি করাই যাবে না। আর ব্যাংকের ব্যবসা 10জনের বেশি করা যাবে না। আমি কি বুঝতে পারছি? ওকে। হেভি জিনিস আছে। তোরা যে টিভিতে দেখিস কোম্পানি অমুক টমুক, এগুলো নিয়ে তোরা জানবি, ডিটেলিংয়ে জানবি এবার আজকে থেকে। এই শুরু হবে এমন বল। এটা অনলাইনে পাওয়া যাবে কিনা? কেন, তুই কোথাও যাবি নাকি? হ্যাঁ পাবি, সব পাবি। আমি কিছু শেখাইনি আগে, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। শোন না, কোম্পানির ক্ষেত্রে আবার 3 ধরনের কোম্পানি হয়, ঠিক আছে? একটা হচ্ছে 1% কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। জিনিসটা কি পরে বলবো, কোনটা কি কোম্পানি, আগে আমাকে জানতে হবে 3টে কোম্পানি হয়। ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় বুঝবি। কি জিনিস আমরা পরে আসবো, পাবলিক কোম্পানি কি, প্রাইভেট কি, আমরা আসবো আস্তে আস্তে, এগুলো তো শিখতে হবে আমাদের, এই তো মেন কাজ। কিন্তু আগে জানি কোম্পানিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, 1% কোম্পানির মিনিমাম কত? একজন। ম্যাক্সিমাম কত? একজনই, ওয়ান তো। এর মিনিমাম একজন, ম্যাক্সিমাম 200 জন। আর এর মিনিমাম একজন, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। 10 কোটি হতে পারে, 50 কোটি হতে পারে। খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝবো আমরা। খুব ইন্টারেস্টিং জিনিস। একটা কোশ্চেন আছে আমার, এটা যদি হয়ে গেলে। ঝোড়ো ঝোড়ো এমসিকিউ আসবে সব জায়গায়, হ্যাঁ, পুরো জিস্ট করাচ্ছি। তো পড়ে পড়ে কোন লাইনে কি আছে দেখতে যাবি, পুরো একদম ডিটেলতে দিচ্ছি। এবার আমার একটা কথা বল, সোল প্রপার্টি হিসেবে কজন মালিক হয়? এখানে কজন মালিক হয়? দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? হ্যাঁ, রাইট। এর তো কোনো আইনই নেই। এই কোম্পানি অ্যাক্ট আছে, একে একজন মালিক হলে কোম্পানি অ্যাক্টের কথা শুনে চলতে হবে। একদম। কোম্পানি অ্যাক্ট খুব স্ট্রিক্ট ভাবে তৈরি করা হয়েছিল কিন্তু। শোন, একটা স্ক্যাম হয়েছিল, সত্যম স্ক্যাম, ঠিক আছে? তোদের বলবো আস্তে আস্তে। রামুলিঙ্গা রাজু বলে একজন ছিলেন, যিনি সত্যম স্ক্যাম করে, এবং তার সাথে একজন ছিলেন যে স্ক্যামের মধ্যে পিডাব্লিউসি জড়িয়ে পড়ে, পিডাব্লিউসি বিগ 4-এর মধ্যে পড়ে। ওই স্ক্যাম যখন হয়, ভারতবর্ষে 9,300 কোটি টাকার একটা কোম্পানি স্ক্যাম করেছিল। আর এর এফেক্ট খুব ভয়ানকভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে পড়েছিল, শেয়ার মার্কেট পড়ে যায়, ঠিক আছে? তো কোম্পানি অ্যাক্টকে ভেবেছিল তারপর আরও স্ট্রিক্ট করা হবে। কোম্পানি অ্যাক্ট ডেঞ্জারাস লেভেলে স্ট্রিক্ট। যখন তোরা গ্র্যাজুয়েশনে উঠবি না, তোদের কোম্পানি অ্যাক্ট পড়ানো হবে, তোদের কোম্পানি অ্যাক্ট আছে। কেউ সিএ করতে গেলে তারও কোম্পানি অ্যাক্ট আছে। তো যখন কোম্পানি অ্যাক্ট পড়বি, দেখবি কোম্পানি অ্যাক্ট এত সুন্দর রুলস রেগুলেশন লিখেছে, এত সুন্দর সিস্টেম তৈরি করেছে, কোম্পানি অ্যাক্ট অন্য জগতের জিনিস। মানে সব থেকে বেস্ট অফ দি বেস্ট অ্যাক্টের মধ্যে একটা অ্যাক্ট পড়ে ওটা, বুঝেছিস? আর পড়ে হেভি মজা লাগে। তো মাথা রাখতে হবে, কোম্পানিজ অ্যাক্ট সব থেকে স্ট্রিক্ট। কোম্পানি অ্যাক্ট সব থেকে স্ট্রিক্ট। এবার তো কোম্পানি কি হচ্ছে, যে কোম্পানির একজন মাত্র মালিক, এক মালিকই, যে কোম্পানি হচ্ছে কি 1 থেকে 200 জন আছে, ভুল বললাম, 2 থেকে 200। 1 থেকে কেন হবে, 1 থেকে তো একজনই আসছে, 2 থেকে 200 ঠিক করে নাও। আর পাবলিক কোম্পানি হচ্ছে নো লিমিট, বুঝেছি? তাহলে স্যার,
তাহলে আমি যদি একা বিজনেস স্টার্ট করি, কোন ট্রেড লাইসেন্স নেবো, ঝামেলা শেষ। কিন্তু পার্টনারশিপে গেলে যে কোনো একটা রেজিস্ট্রেশন করা দরকার। আর এখানে এবার যদি বলা হয় রেজিস্ট্রেশন মানে নিবন্ধন। রেজিস্ট্রেশন তোরা শুনেছিস, ওটাকে বাংলা নিবন্ধন বলা হয়, আর কিছুই নাই। ঠিক আছে, স্যার রেজিস্ট্রেশন করা কি দরকার? খুব ইন্টারেস্টিং জিনিস। নো, এক মালিকি কারবারে কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। যাও ট্রেড লাইসেন্স না বিজনেস করো, কি রেজিস্ট্রেশন করবে? কোন একটা করবে? মানে একটা আছে নাকি তোমার? তোমার কোনো স্পেসিফিক এক্সিস্টেন্স দরকার নেই। আজকে আমার ইচ্ছে হলো কি আমি সবজিও বেচতে পারি, তার জন্য আমি ট্রেড লাইসেন্স দিয়ে যাবো? আজকে সাপোজ, ভালো করে বুঝতে হবে কিন্তু, খুব ইন্টারেস্টিং জিনিস। এক মালিকি কারবার, ঠিক আছে, আমি সবজি বেচতে যাবো, তাহলে কি আমি রেজিস্ট্রেশনে যাবো? একদমই না। পার্টনারশিপে রেজিস্ট্রেশন নিতেও পারি, নাও নিতে পারি। নিলেও এর কথা শুনতে হবে, না নিলেও এর কথা শুনে চলতে হবে। তাহলে আমি নিতেও পারি, নাও নিতে পারি। তার মানে আমি কি লিখবো? ইয়েসও হতে পারে, নো হতে পারে। মানে কি, আমার উপর ডিপেন্ডেবল। আমি চেলেও নিতে পারি, আর নেবো না। কিন্তু কোম্পানি ক্ষেত্রে রেজিস্ট্রেশন নেওয়া মাস্ট। ইয়েস, নিতেই হবে। কোম্পানি রেজিস্ট্রেশন ছাড়া চলতেই পারবে না। তা ভারতবর্ষের যত কোম্পানি আছে সবাই রেজিস্টার করেছে, বুঝেছি? ওকে। আচ্ছা, এখানে ক্যাপিটাল মানে মূলধন কে দেবে টাকা? একদম স্যার। আমার ব্যবসা কে টাকা দিয়েছে? আমি নিজে, মানে ওনার নিবন্ধন। ঠিক আছে? আমার ব্যবসা কে টাকা দিয়েছে? আমি। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসায় অংশীদার মানে পার্টনার। আর ওখানে, এখানে বলা হয় শেয়ার গ্রহীতা, মানে ইংলিশে বলা হয় শেয়ার হোল্ডার, কোম্পানি যারা মালিক হয়। ঠিক আছে, তিন চারটে কনসেপ্ট আমি বলবো, খুব ঠান্ডা মাথা রিল্যাক্সে শুনতে থাকবি। লেখাবো, তারপরে কনসেপ্টগুলোকে নিয়ে ডিটেলে কাজ করবো আমরা। নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল। ঠিক আছে, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। স্যার, আমার ব্যবসা কন্ট্রোল কে করে? পার্টনারশিপ ব্যবসা কন্ট্রোল কারা করবে? কোম্পানিতে। পরিচালক মন্ডলী, বোর্ড অফ ডাইরেক্টরস। দেখ বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা চলো, ও বলছে দিঘি দিঘি করে দিই। ঠিক আছে, শিওর। চল বোঝাবো।
অনেক কিছু শিখছি দেখ আস্তে আস্তে। অনেকে বলে কমার্সটা কিরকম পেপার, আমি তোদেরকে বলছি কমার্স আমার পেপার হয় না। যখন আমরা ঢুকে যাই না, এত প্রেমে পড়ে যাই আমরা সাবজেক্টগুলোতে, প্রচুর শিখতে ইচ্ছা করে, হেভি জিনিস। দেখ যারা রেজাল্টের পর ভর্তি হয় না, তাদেরকে অনেক ডিটেলে কাজ করা যায় না, জাস্ট এগুলো করানো হলো হয়ে যায়। কিন্তু যারা আগে ভর্তি হয়, যেমন ধর তোরা এখানে অ্যাটলিস্ট এখন মধ্যে 56-57 জন ভর্তি হচ্ছিস টোটাল। তো এই মাসের মধ্যে যারা ভর্তি হচ্ছে, ধর 70 জন ভর্তি হলো, এদের কিন্তু একটা আলাদাই তকমা থাকবে, মানে তোদের তকমা অলওয়েজ। আর যারা ধর এই যে ডিটেলিংটা পাবে না, তাদেরকে আবার গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে ডিটেলিং করতে হবে, নাম্বার পাবে তো ডিটেলিংটা ফার্স্ট ইয়ারে করতে হবে। চলো আমরা এগোই। আমি একটু দেখ না, বোর্ড অফ ডাইরেক্টরস ওটা, ঠিক আছে? এগোই। দেখ ঠান্ডা মাথা রিল্যাক্সে বলছি, নোট ওয়ানে ধর একটা বিজনেস আছে, দাদা এই যে মোবাইল বিজনেসে, ছোটোখাটো বিজনেস, ধর আমি বললাম আমি বিজনেসটা করতে গেলে আমার 10 লাখ টাকা লাগবে, রোহান একাই বলে আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, তাহলে রোহান কি ওনার, ও 10 লাখ টাকা দিয়ে দেবে। রোহান বলছে আমি টাকা দিয়েছি, আমি নিজেই কন্ট্রোল করব। খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝতে হবে, লস হলে রিস্ক আমি নিজে নেব, রেজিস্ট্রেশন নো রেজিস্ট্রেশন, কোনো প্রয়োজনীয় রেজিস্ট্রেশন। খুব রিল্যাক্সে বোঝা যাচ্ছে কিন্তু, খুব ঠান্ডা মাথায় খুব রিল্যাক্সে বুঝবি। স্যার রোহান বলছে নিজে আমি টাকা দিয়ে দেবো, ও মালিক, তাহলে ও যে টাকা দিচ্ছে ওটা ক্যাপিটাল, 10 লাখ টাকা বিজনেস গল্প হয়ে যাচ্ছে, ওই কন্ট্রোল করছে, ওই রিস্ক, নো রেজিস্ট্রেশন, কোনো প্রয়োজন নেই। এবার রোহান বলছে না দেখো আমার বিজনেসটা প্রফিট ভালো দিচ্ছে, তো রোহান বলছে তাহলে প্রফিট কে খাবে, রোহান নিজে। এবার রোহান বললো যে এই প্রফিটে আমার পোষাচ্ছে না, 10 লাখ টাকা 1 লাখ টাকা প্রফিট হচ্ছে, ব্যবসাটা বড় করলে অনেক বেটার কিছু হতো, কি করা যেতে পারে। রোহান তখন এই বিজনেসটাকে শিফট করছে, কিরম শিফট করছে, কিরম শিফট করছে, এই মোবাইল বিজনেসে এই মোবাইল বিজনেসে রোহান তো ছিল, তোর নাম কি বলে, মনীষ, মনীষ কেউ নিল, তোর নাম কি বলি মানে, অভি, এ বিয়েই চাই, অভিকে জয়েন করলো, এরা কি হলো, এরা একসাথে বললো আমরা হচ্ছি পার্টনার, আমরা কি পার্টনার্স, মানে এরা হচ্ছে মালিক। এবার আমাকে বল কন্ট্রোল কে করবে, কন্ট্রোল দুটো অপশন, রোহান একা করতে পারে, ওকেও করতে দিতে পারে, ওকেও করতে দিতে পারে, বা 3 পার্টনার একসাথে করতে পারে। না, 3জন মিলে বসলো, ডিসাইড করলো, ওরা বলে দেখ আমাদের ব্যবসায় রুচি নেই, টাকা দিয়ে দিলাম ভাই নিজে বোঝ, আমাকে কিছু প্রফিট বুঝিয়ে দিবি, ঝামেলা আছে রোহান বলে ঠিক আছে আমি বুঝে দিচ্ছি, হয়। ওরকম হতে পারে না ভাই দেখ আমরা একটা সেগমেন্ট সামলাচ্ছি, প্রোডাকশন সেল এই ম্যানেজমেন্ট সামলাচ্ছি, ক্ষতি কি আছে। তো এটা ডিপেন্ডেবল হবে পার্টনারদের কনসার্নের ওপর। স্যার যখন আমি এই ব্যবসাটা করব, তখন আমাকে না একটা চুক্তি করতে হয়, 3জনের মধ্যে লিখিত চুক্তি, যাকে বলা হয় এগ্রিমেন্ট থেকে ডিড বলে, দলিল, একটা দলিল। এত ছোট তো, একটা দলিল তৈরি করতে হয়,
ওই দলিলের মধ্যে সব লেখা থাকতে হবে। এমনি এমনি মনের মধ্যে বললো আমি আজকে কাজ করব, হয়ে গেল, কালকে এসে বলে "এই, তোকে কে বলেছে সাধারণত বুক কোথায় আছে দেখা"। তো লিখিত দলিল করতে হবে। আর যখনই তুমি লিখিত দলিল করবে, যদি না লিখিত করো, ধরো ব্যবসাটা 25 লাখ, কি দরকার 25 লাখ, যদি ব্যবসাটা 25 কোটি হয়, দলিল কর। 25 কোটি ছাবলামো হচ্ছে। আর যখন দলিল করবি তখন তোর কি দরকার, রেজিস্ট্রেশন করা দরকার। না ভাই আমি রেজিস্ট্রেশন করব, ছোটোখাটো থাকলে করতে যা না, বড় হবে রেজিস্ট্রেশন, বলে কেউ টাকা মেরে দিলে নিজেদের মধ্যে না, কোনো কেউ তো টাকা মারতে পারে কোনো কাস্টমার, তার কাছে কেস করতে যাবো না, রেজিস্ট্রেশন না করলে কেস কি করে করবো আমি? আমার যদি এটা রেজিস্ট্রেশন না থাকে আমি কি কোনোদিন কেস করতে পারবো? বলো কিসের ব্যবসা, কোন ব্যবসা, নাম দেখি তোমার। কিন্তু যদি আমার ব্যবসা যদি কেউ টাকা মারে আমি কেস করতে পারি, কারণ এটা স্বল্প পেডোশিপ, তো আমার একার উপর দাঁড়িয়েছে, এটা আমার নাম। কিন্তু ওদের যখন 3জন জয়েন্ট হয়েছে, বলে দেখ মালিক কে বলো তো তোমাদের মধ্যে, ডাইরেক্ট ক্রস চেক করবে মালিক কে, বলে আমরা 3জন, কোথায় প্রুফ কোথায়, বলে এই তো দলিল, রেজিস্ট্রেশন করিয়েছি। তা যখন কন্ট্রোলরা করছে, ডিড করলো, রেজিস্ট্রেশন করলো, তাহলে আমাকে আবার রিস্ক কারা নেবে? লস হলে 3জনে বুঝবে, আর এটা প্রফিট হলে কি নেবে? তাই এটাকে কি বলা হয় জানিস? শেয়ার অফ প্রফিট বলা হয়। না, টিভি আসছি, এটা শেয়ার অফ প্রফিট বলা হয়। শেয়ার অফ প্রফিটের ব্যাপার আছে। শেয়ার মানে ভাগ করা, ডিভিডেন্ড না, ডিভিডেন্ড অন্য কেস। শেয়ার মানে এরা বললো আমরা ইকুয়ালি ভাগ করে নেবো, 150 টাকা ইনকাম হচ্ছে, 50 50 50 নেবে, তো এটাকে কি বলা হবে? শেয়ার অফ প্রফিট। ভালো করে বুঝতে পেরেছি। আগের জন কি নিত? আগের জন নিত শুধু প্রফিট নিত, কিন্তু প্রফিট তো শেয়ার করার কেউ নেই। আমার ব্যবসা আমি একা নেবো, রোহান বলছে আমার ব্যবসা আমি কামাবো, এই সরি প্রফিট তো লেখাই ছিল। আর এ কি নিচ্ছে? শেয়ার অফ প্রফিট নিচ্ছে। এবার ওরা মনে করলো যে না, এই ব্যবসাটাকে আরো বড় করতে হবে, এই ব্যবসাটা 25 কোটিতে পৌঁছাচ্ছে না, 250 300 কোটি টাকা লাগবে। ভালো করে বোঝ, 250 300 কোটি টাকা লাগবে, তখন খেলা ঘুরে যাবে। তখন বলছে, মানে মানুষ কিভাবে বড় হয় সেটা কথা ভাব, মানে মানুষের তো টাকা তো সোর্স লাগে। তখন ওরা বলছে আমরা মোবাইল বিজনেসের একটা কোম্পানি তৈরি করব। ভালো করে বোঝ। এবার কোম্পানি তৈরি করতে গেলে ফার্স্ট আমাকে নিতে হবে রেজিস্ট্রেশন। বলে স্যার কিসের রেজিস্ট্রেশন নেবো, এখানে কি একজন মালিক আছে? একজন থাকলে 1% করতে, একজনের বেশি আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি প্রাইভেট কোম্পানিতে যাবো না পাবলিক কোম্পানিতে যাবো? এবার প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি ব্যাপারটা কি, পার্থক্য তো লেখাবো। তো প্রাইভেট কি পাবলিক কি, খুব ইন্টারেস্টিং জিনিস। স্যার বলছে দেখবি এখনো পর্যন্ত বাড়িতে খুব সুন্দর সুন্দর সিরিয়াল চলে, চলে না? আর স্টার প্লাসে খুব প্রাচীন সিরিয়াল ছিল না, কুমকুম, কাহানি ঘর ঘর কি, হ্যাঁ কসুটি জিন্দগি কি, কবি সাস ভি কাহি বহুতি, কে নাম দিয়েছে এটা, তোরা জিতেন্দ্র মেয়ে একটা কাপুর হচ্ছে যেটা তৈরি করতো। ওখানে দেখবি একটা ঘরোয়া বিজনেস ছিল না, মানে এমন বিজনেস ঘরোয়া কোম্পানি যে টাকা ঘরের লোকেরাই দেবে, ওটাকে বলে প্রাইভেট। মানে ধর রোহান, ভালো করে বোঝ, রোহান, রোহানের বাবা, রোহানের মা, রোহানের পিসির ছেলে, মাসির মেয়ে, যে ফ্যামিলি রিলেটিভদের কাছ থেকে টাকা নিয়ে একটা কোম্পানি ব্যবসা, ফ্যামিলি ব্যবসা চালাচ্ছে, ওটাকে বলা হয় প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি কিন্তু আলাদা কিছু না, গাছ থেকে পড়ে না। প্রাইভেট কোম্পানির কথা হচ্ছে যে কোম্পানি ঘরের লোকেরা টাকা দিয়ে কোম্পানি করেছে, বুঝে গেছি। কিন্তু এখানে ওরা দুজন আছে তো, ওরা কি ঘরের লোক, বন্ধু, তাহলে এটা কোন কোম্পানি হতে হবে? পাবলিক। এবার পাবলিক কোম্পানি মিনিমাম 2জন, এই সরি আমি আবার একটা গরমিল করেছি, কি মজা, দাঁড়া দাঁড়া, 7, আরে না, এটা অন্য একটা জিনিসের গরমিল হয়ে গেছে, 7 করোটাকে, 7, দেখ দেখ দেখ, রেডি? এবার শোন, মিনিমাম কত? 7 লাগবে, তোর ওরা কজন আছে?
তো এদেরকেও জয়েন করলো, চল আমরা সবাই বন্ধু হই, সবাই টাকা দেবো। বলে এরাই কি দেবে না, এরা পাবলিকের কাছ থেকে টাকা তুলতে পারে, পাবলিক কোম্পানি মানে পাবলিকের কাছ থেকে টাকা তুলবে। এবার যেই না পাবলিকের কাছ থেকে টাকা তুলবে তাহলে সবাই তো মালিক হয়ে গেল। রোহান বললো না, এইভাবে চলবো না, ওরা টাকার একটা সিস্টেম করবো, রেজিস্ট্রেশন জন্য আমি কি কোম্পানি করব, পাবলিক কোম্পানি, তাই তো? হ্যাঁ, সিস্টেম কিভাবে এস্টাবলিশ করব, বলছে এর যে মালিক, মালিকদের আমরা বলবো শেয়ার হোল্ডার। কি বলবো? শেয়ার হোল্ডার বলবো। শেয়ার হোল্ডারকেই মালিক বলে। বলছে মিনিমাম 7 লাগবে আর আমাদের টাকা প্রচুর লাগবে, তাই তো? তো কি কেস করবে? রোহান বলবে আমার টাকা চাই 200 কোটি টাকা। কত চাই? 200 কোটি টাকা চাই। খুব হ্যাঁ, খুব রিল্যাক্সে বোঝ, ওর টাকা চাই কত টাকা? 200 কোটি। স্যার 200 কোটি টাকা পাবলিকের কাছে নেবো তো? এই 200 কোটি টাকা সেগমেন্ট করে ভাগ করতে হয়। কি করে ভাগ করতে হয়? দেখ, যখন আমি সোর্সকে জাস্টিফাই করবো কোথা থেকে টাকা নেব, ও বললো স্যার আমরা নিজেরা টাকা দেবো আর কিছু টাকা আমরা লোন নেব। ও কোনো ব্যাংকে গিয়ে কথা বললো, ব্যাংকে গিয়ে বলো ব্যাংক আমাকে লোন দাও। তো ব্যাংক আমাকে কি দিচ্ছে? লোন। কোম্পানিগুলো লোন দিয়ে দেবে ইজিলি, তাই না? তো কত টাকা লাগবে? 200 কোটি। ও বললো ব্যাংকের কাছ থেকে আমি 80 কোটি টাকা নেব। তাহলে ওনাররা কত টাকা দেবে? 120 কোটি। ওরা 3জন বন্ধু ছিল। এবার ওরা বলছে দেখ, এই যে 120 কোটি আছে, 20 কোটি মানে একটা ক্ষমতা তৈরি করি আমরা। বলে কি? আমরা 3জন বন্ধু 60 কোটি টাকা ম্যানেজ করি। বলে হ্যাঁ। তো রোহান বলল আমি নিজেই 40 কোটি টাকা দিচ্ছি। মুনিশ বলল যে আমি দিলাম দাদা 10 কোটি টাকা। অভি বলল আমি দিচ্ছি 20 কোটি টাকা। তাহলে কত হলো রে? 70। তা মেজরিটি কার কাছে আছে? ওদের 3জনের কাছে আছে তো? মেজরিটি টোটাল মানে কি 50% বেশি, 60 কোটির বেশি তোদের 3জনের কাছে আছে তো? আর বাকি আদার্সদের কাছ থেকে ভেঙে ভেঙে টুকরো করেছে, 100 জন হোক, 1000 জন হোক, 10,000 জন হোক, 50,000 জন হোক, বাকি কত টাকা লাগবে আমার? 50 কোটি টাকা নেবো। এবার শোন, এই যে প্যানেল আছে এখানে, ধর আমি বললাম এখানে টোটাল আদার্স ফাদার্স মিলে 10,000 জন আছে। এই 10,000 জনকে ডাকা হবে, বুঝেছিস? সিস্টেমটা কি ডাকা হবে, তোরা আছিস সবাই। ডাকার পর তোদেরকে বলবে আমরা কোম্পানি চালাবো, কোম্পানি তৈরি করার জন্য একটা বোর্ড অফ ডাইরেক্টর বানাবো, BOD, যার মেয়াদ থাকবে 1 বছর। বোর্ড অফ ডাইরেক্টরের মেয়াদ কত থাকবে? 1 ইয়ার্স। বোর্ড অফ ডাইরেক্টর সংখ্যা কতজন থাকবে? বোর্ড অফ ডাইরেক্টর লেখাবো, এগুলো আমি বোঝাচ্ছি, লেখাবো, চাপ নিবি না, ধরে ধরে লেখাবো, সব আছে। মেম্বার কজন থাকবে? পাবলিক কোম্পানি 3 থেকে 15 জন। মানে এই 15 জন হচ্ছে কোম্পানির সব থেকে শক্তিশালী ব্যক্তি, যারা কোম্পানিকে 1 বছরের জন্য চালাবে। বোঝ, এটা কিন্তু পার্টনারশিপ ব্যবসায় ছিল না, পার্টনারশিপ ইজি ছিল, কোম্পানি বড় স্কেলে আসলো। বোর্ড অফ ডাইরেক্টর 3 থেকে 15 জন। এই বোর্ড অফ ডাইরেক্টর কি করবো, আমরা এই 10,000 জন ভোট দেবো, ভোট দিয়ে ডিসাইড করবো। 10,000 জন আসে না, ভোট দেবে। এবার তুই বল, ওরা 2জন রোহানের বন্ধু তো, রোহানের ইচ্ছা দেখেছে ও কোম্পানি চালাবে, ভালো করে বোঝ, ও কোম্পানিটাকে রান করবে, চালাবে। এবার আমাকে বল, এই ভোটে ম্যাক্সিমাম ক্ষমতা কাদের কাছে আছে? একা নেই, 3জনের কাছে আছে তো, আছে তো? এবার ভোট পড়লে কে জিতবে? রোহান ইজিলি জিতে যাবে, ইজিলি জিতে যাবে। ও বললো আমি চেয়ারম্যান, আমি এর মধ্যে চেয়ারম্যান হব। ভালো করে বোঝ। অভিকে বললো অভি তুই কি হবি? বলে ভাই আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সামলাবো, না সিইও হব। ও সিইও পোস্ট এলো, ভালো করে বোঝ।
সিইওর পোস্ট নিল। তারপরে ওকে বললো কি হবি, আমি তো ফাইন্যান্স সামলাতে চাই, বলে আমি সিএফও হবো। ভালো করে বলছো। ওকে বললো ওকে বললো যে তুই একটা কাজ কর, ওয়েস্ট বেঙ্গলের ব্যবসা সামলে ওয়েস্ট বেঙ্গলের রিজনাল ডাইরেক্টর হও। ও ডাইরেক্টর 1 হলো। যে ডিপেন্ড করে কোম্পানিটা কীভাবে তৈরি করতে চায়, একটা দেশেরও হতে পারে, অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। ও বলো সেলসের ডিপার্টমেন্টের দিকটা তুই হেড সামলাবি, ওকে ওকে এই জায়গায় নিয়ে চলে গেল। এইভাবে করতে 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 15 জন প্যানেল তৈরি করলো। কে তৈরি করলো? 3 জন। এরা যারা 50 কোটি থেকে ছিল, এরা কোনো মুখ ফুটে কোনো কথা বলতে পারলো? বলতে পারলো না। কেন? ওরা জাস্ট প্রফিট বুঝবে। ওরা জাস্ট কি বুঝবে? প্রফিট বুঝবে। তাহলে মেন খেলা কারা করছে? এরা করছে। তা কোম্পানি যখন আসলো লোনটা পেয়ে গেল, এই লোন যে দিয়েছে সে কোনো কথা বলতে পারবে? আমি লোন দিয়েছি, আমাকে ইন্টারেস্ট দিবি। তাহলে ভাব, অ্যাকচুয়ালি মার্কেট থেকে 50 আর 80 কত টাকা তুলেছে? 130 কোটি টাকা তুলেছে। যে 30 কোটি টাকার কোনো ব্যবসা কন্ট্রোলিংয়ের অধিকারই নেই। এবার বোঝ, ওরা যখন কোম্পানি কন্ট্রোল করবে, কোম্পানি ঠিকঠাক রানও করতে পারে, উল্টেও দিতে পারে তো, হ্যাঁ, এমপ্লয়ীদের গল্প হয়ে যেতে পারে। তাহলে এই অ্যাক্ট স্ট্রিক্ট থাকা দরকার কি দরকার না? তাই আমি কি বলেছিলাম, কোম্পানিজ অ্যাক্ট সব থেকে স্ট্রিক্ট করা হয়, সব থেকে মানে পাওয়ারফুল করা হয়, তার কারণ যেন কেউ ঘাপলা না মেরে বেরিয়ে। তুই একটা নর্মাল কথা বল, একটা কোম্পানি, যে কোম্পানি, এখানে তো আমি 200 কোটির কথা বলেছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি কত বড় কোম্পানি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এশিয়ার সব থেকে বড় কোম্পানি হয়, কত টাকার কোম্পানি, সরকারের ম্যাক্সিমাম শেয়ার আছে। স্টেট ব্যাংক কিন্তু পাবলিক সেক্টর বলা হয়, ওই কোম্পানি ওইটাও কিন্তু দেওয়ালিয়া হতে পারে, যদি মনে হয় হবে। তুই এটা ভাববি না, স্টেট ব্যাংক পিএনবিও একই, কারণ ওখানে ম্যাক্সিমাম শেয়ার গভর্নমেন্ট কিনে রেখেছে। তাই আসবো, অনেকে একটা ভুল ধারণা আছে, সবাই বলে কি আমাদের স্টেট ব্যাংক একমাত্র সরকারি ব্যাংক না, সরকারি ব্যাংক, সরকার ম্যাক্সিমাম টাকা দিয়ে রেখে দিয়েছে, তাই ওটা সরকারি কোম্পানি। এবং এরকম এখন বর্তমানে 12 থেকে 13টা আছে, বাকি 280টা ব্যাংকের মধ্যে ম্যাক্সিমামই প্রাইভেট, অনেকে জানেই না। তো আসবো ওইগুলো নিয়ে, ওগুলো নিয়ে এখন ডিটেলিংয়ে যাবো না, ওগুলো পরে আসবো, আমাদের তো এগুলো শেখার আছে। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, বোর্ড অফ ডাইরেক্টর মানে ডাইরেক্টর মানে কি, যারা চালায়, ডাইরেক্ট করে, ডাইরেকশন দেয়, এই বোর্ড অফ ডাইরেক্টরস, আচ্ছা শোনো, এরা কিন্তু ডাইরেক্টর না, এরা একটা রান করে, ডাইরেক্টর পরে হচ্ছে, এইটা এই টোটালটাকে বলে কেএমপি, সব লেখা বইগুলো। কেএমপি মানে কি ম্যানেজারিয়াল পার্সন, যারা কোম্পানির চাবি আছে যার। এবার আমার একটা কথা বল, এই যে বোর্ডস অফ ডাইরেক্টরের কথা বলা হচ্ছে, এই বোর্ডস কোম্পানিকে রান করছে, মানে কি এদের একটা বোর্ড আছে, এরা একসাথে বসে কোম্পানিকে চালনা করে। ডাইরেক্টর হচ্ছে কি ওই কোম্পানির সবথেকে শক্তিশালী ব্যক্তি, বুঝেছি। যেমন ধর আমাদের রিলায়েন্সের ডাইরেক্টর আছে, টাটাদের আছে, গোয়েঙ্কাদের আছে, যত কোম্পানি আছে, হিরো কোম্পানি আছে, হন্ডা কোম্পানি আছে, সুজুকি কোম্পানি আছে, পেপসি কোম্পানি আছে, থামস আপ কোম্পানি আছে, যত ধরনেরই কোম্পানি, হিমালয়ান কোম্পানি আছে, যত কোম্পানি আছে, তো প্রত্যেক কোম্পানির টপে কারা বসে আছে? 15 জন। তাই এদের বলা হয় টপ র্যাঙ্কের ম্যানেজমেন্ট, ম্যানেজার না, ম্যানেজমেন্ট। এরা কোম্পানিকে রান করে, কোম্পানিকে চালায়, কোম্পানিকে কন্ট্রোল করে, কোম্পানিকে বুস্ট দেয়, কোম্পানিকে এগিয়ে নিয়ে যায়। আর এদের ওপর ডিপেন্ড প্রচণ্ড, এদের মায়নাও প্রচুর বেশি হয়। এই যে তোরা বলছিলাম না এমবিএ করলে এই পোর্শনে যাওয়া যাবে, সিএ উইথ এমবিএ করলে সিএফওতে যাওয়া যাবে। কথাটা বুঝতে পারছি? মানে কেন বলছি এই যে কোর্সগুলো এত বেটার, অনেকে পড়াশোনার জায়গাটা বোঝে না, যে স্যার আমি কেন পড়াশোনা করবো, পড়াশোনা করার ব্যাপার হচ্ছে এই পজিশান, মানে এর মায়না তো যদি বলি, যেমন ধর একটি কোম্পানির, বুঝতে হবে, যে ম্যানেজিং ডাইরেক্টর থাকে মানে সিইও, তার ম্যাক্সিমাম স্যালারি কত হতে পারে জানিস? প্রফিটের 5%। যদি কোনো কোম্পানি 10,000 কোটি টাকা প্রফিট করে, তার 5% কত? 500 কোটি। ম্যাক্সিমাম এত দূর যেতে পারে। আর টোটাল কেএমপির মায়না 11%-এর বেশি হবে না, লেখা আছে। হতে পারে, হতে পারে মানে বুঝিস, আমি বলিনি হবেই, ম্যাক্সিমাম লতে লেখা আছে, এত বেশি হতে পারে না। কোম্পানি কি করতে চায় সেটা, কোম্পানি একটা ফিক্স রাখে, তারপরে হচ্ছে বলে তোমাকে এত দেবো এক্সট্রা। এমনি এমনি ওদের মধ্যে প্রেশার থাকে না, যাতা ব্যক্তি নয়, একটা কোম্পানি রান করছে সে যাতা ব্যাপার নয়, ম্যাক্সিমাম যেতে পারে। আর টোটাল যতজন আছে এই 15 জন, আর উইথ এইরা, এদের মায়না 11%-এর বেশি হবে না। আগে শোন,
খুব ইন্টারেস্টিং জিনিস। এটা কোন প্রফিট? সবার সব কিছু দিয়ে যেটা বেঁচেছে, মায়না বায়না সবার দিয়ে যেটা বেঁচেছে তার। মানে বড় বড় কোম্পানি, গুগল বল, অ্যাপেল বল, এদের এত টাকা মায়না কেন? এরা যত নর্মাল, এদের পুরো কাজে ফোকাস থাকতে হবে, ব্যবসাকে বড় করার ফোকাসে থাকতে থাকে। তো নিজের ব্যবসা তৈরি করতে পারো, অন্যের ব্যবসা থেকে সেই জায়গায় পৌঁছাতে পারো। আমি সবসময় বলবো আগে হেভি পড়াশোনা শেখ, আগে পড়াশোনা কর হেভি, পড়াশোনা করে সেই দুনিয়াটাতে পৌঁছা, আগে দুনিয়ার আটঘাটটা জেনে নে, দেন নিজের ব্যবসা খুলে বসবি। কারণ আমার মনে হয় যদি আমার কোনো স্টুডেন্ট, আমার কেন ভারতবর্ষের গভর্নমেন্টই বলে তুমি সিএ করেছো, এমবিএ করেছো, তুমি কাজ করছো, টাকা প্রচুর টাকা কামালে, কারণ কেউ যদি একটা এমবিএ করে না আইএম থেকে, প্রচুর টাকা মায়না পায়, খুব তাড়াতাড়ি ক্যাপিটাল তৈরি হয়ে যায়, সিএ করলে খুব তাড়াতাড়ি ক্যাপিটাল তৈরি হয়ে যায়, ব্যবসা আটঘাট সবই জানে, সে অটোমেটিক নিজে একটা ব্যবসা করে নিজে 50 জনকে কাজে রাখো, আরও কামাও। এটা হচ্ছে মেন কথা থাকে। তো আমাদের টার্গেটে এটা থাকবে, এটা কিন্তু কিছু ঢুকিস নি তো, এটা ঢুকবি না, এটা লেখানো হবে, বুঝেছিস? তাহলে স্যার আমি ফান্ডামেন্টাল ডিফারেন্স কি বোর্ড অফ ডাইরেক্টর নিয়ে বুঝেছি। বোর্ড অফ ডাইরেক্টর কি? সিম্পল জিনিস, এত কিছু স্টোরির মধ্যে 15 জন ব্যক্তি যাদের কাছে সব থেকে বেশি ক্ষমতা থাকে, যারা কোম্পানি তৈরি করে এবং কোম্পানির মালিকটাই দেয়। এবার ধর আমি বলছি মুকেশ আম্বানি যে প্যানেল আছে, মুকেশ আম্বানি কাকে ভোট দেবে? যাকে ভোট দিয়ে বসাবে সেই থাকবে, কারণ ওনার কাছে ম্যাক্সিমাম ওনার ফ্যামিলির কাছে শেয়ার আছে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা কি? তো আজকে যেটা পড়েছি সেটা একটু রিক্যাপ করি। নোটটা কিন্তু পুরো কমপ্লিট না, এইখানে ফাঁকা রেখেছি কারণ এগুলো ভর্তি হবে, বুঝেছো? এগুলো ভর্তি হবে, এটা আমাদের নোট, এটা আস্তে আস্তে ভর্তি করবো আমরা। আমরা কি কি পড়লাম? আমরা প্রথম নলেজ নিলাম প্রতিষ্ঠানকে নিয়ে। প্রতিষ্ঠান কভাগে ভাগ করা হচ্ছে দুভাগে, একটা প্রফিট ওরিয়েন্টেড, একটা নন প্রফিট। একটা হচ্ছে কি 3টে ভাগ আছে, এক মালিকি অংশীদারি কোম্পানি, কোম্পানিরও 3টে ভাগ আছে, সেটা আমরা লিখবো। তারপরে অ্যাক্ট, এখানে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট, এখানে কোম্পানিস অ্যাক্ট নিয়ে কথা বলা হয়। এখানে হচ্ছে ওনার একজন, 2 থেকে 10, 2 থেকে 20, 1, 2 থেকে 200, 7 থেকে নো লিমিট। স্যার রেজিস্ট্রেশন করানোর দরকার নেই, দরকার থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ডেবল অন ইউ। আর এটা করতেই হবে, কেন করতে হবে বুঝে গেছি। স্যার মূলধন এখানে মালিক দেবে, এখানে অংশীদার দেবে, এখানে শেয়ার গ্রহীতারা দেবে। এখানে কি কন্ট্রোলকে ওনার করবে, অংশীদার করবে, এখানে বোর্ড অফ ডাইরেক্টর করবে। আরও আছে, করবো। আজকে এইটুকুনি থাকবে, মানে জন্য বেশি বুস্ট করবো না, আমরা আস্তে আস্তে চাকাটাকে তৈরি করি, অটোমেটিকলি পেপারটা ভালো লেগে যাবে। ঠিক আছে, ওকে।